জিওগ্রাফি ইবুক চ্যানেলে সকলকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় হলো চ্যাপ্টার 2 বায়ুমণ্ডল থেকে সূর্যরশ্মির তাপীয় ফল, হিট বাজেট এবং অ্যালবেডো। পার্ট 10 বায়ুমণ্ডলের সূর্যরশ্মির তাপীয় ফল, অ্যালবেডো। এই দুটো সম্পর্কে জানার আগে আজ প্রথমেই আমরা জানব যে বায়ুমণ্ডলের উষ্ণতা বা তাপমাত্রা কাকে বলে, মানে টেম্পারেচার জিনিসটা কি। বায়ুমণ্ডলের 6টা স্তর সম্পর্কে আমরা আগেও জেনেছি: ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার আর ম্যাগনেটোস্ফিয়ার। মানে 0 থেকে একদম 10,000 কিলোমিটার পর্যন্ত এর বিস্তার। সূর্যরশ্মি এই স্তরগুলোকে ভেদ করেই কিন্তু এখানে আমাদের ভূপৃষ্ঠে এসে পৌঁছায়। তো এই যে সূর্যরশ্মি যে আগত হয় বা আগত যে সূর্যরশ্মির যে তাপ থাকে, সেই তাপের তীব্রতাটা কখনো বেশি হয়, কখনো কম হয়। উদাহরণ হিসেবে আমরা একটা কথা বলতে পারি, ধরো যখন সূর্যরশ্মির তাপ প্রচণ্ড বেশি হয়, খুব বেশি, যখন আমরা গরম অনুভব করি, হয়তো 40 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, ঠিক আছে। আবার যখন কম হয়, -40 ডিগ্রি হয়, 40 ডিগ্রি সেন্ট, তখন কি আমরা শীত অনুভব করি। এই যে তাপটা কম বা বেশি হয়, মানে তাপের এই যে তীব্রতাটা, এই যে আমরা পরিমাপ করি, সেই পরিমাপটাকেই বায়ুমণ্ডলের উষ্ণতা বা তাপমাত্রা, ইংরেজিতে টেম্পারেচার বলা হয়। তার মানে বায়ুমণ্ডলে আগত সূর্যরশ্মির তাপের তীব্রতার পরিমাপকে উষ্ণতা বা তাপমাত্রা বলা হয়। তাপের তীব্রতার পরিমাপ আমরা কিভাবে করব না, এইভাবে একটা মান দ্বারা তো আমরা অবশ্যই বলি 40 ডিগ্রি কি 50 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এটাই হচ্ছে পরিমাপ, এই পরিমাপটাকেই উষ্ণতা বা তাপমাত্রা বলি। তাপ ও তাপমাত্রার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য হচ্ছে কি, আরও ভালো বুঝতে পারবে জেনে নাও, যে কোনো বস্তুর মধ্যে নিহিত শক্তির পরিমাণ, মানে একটা বস্তুর মধ্যে যে পরিমাণ শক্তি বর্তমান থাকে সেটাকে আমরা বলি তাপ, আর ওই বস্তুর যে তাপীয় অবস্থা সেটাকে আমরা বলি তাপমাত্রা। এটাও একটু মনে রাখবে যে পৃথিবীর 99.97% তাপ এটা আসে কিন্তু সূর্য থেকে, ঠিক আছে। আর বাকি 0.03% তাপ আসে পৃথিবীর অভ্যন্তরভাগ থেকে। এখন জানবো সূর্যরশ্মির তাপীয় ফল সম্পর্কে। সূর্যরশ্মির তাপীয় ফল, এটাকে ইংরাজিতে ইনসোলেশন বলা হয়। ইনসোলেশন কথাটা পুরো নামটা হচ্ছে ইনকামিং সোলার রেডিয়েশন। ইনকামিং মানে আমরা জানি যে যেটা আসছে, কামিং বা আগত, আর সোলার মানে সৌর বা সূর্য, আর রেডিয়েশন মানে হচ্ছে বিকিরণ। সূর্য থেকে যতটা পরিমাণ তাপশক্তি আসে, মানে বিকিরিত তাপশক্তি, সেটা 100 বা 200 ভাগ বা 500 ভাগ, যেটাই হোক না কেন, ঠিক আছে, আমি একটা উদাহরণ হিসেবে ধরে নিচ্ছি, যেটাই হোক না কেন, তার অতি ক্ষুদ্র ভগ্নাংশ, মানে খুব সামান্য পরিমাণে কি হয় না, আলোক তরঙ্গ রূপে সেটা পৃথিবীতে পৌঁছায়। পৃথিবীতে পৌঁছে সেটা ভূপৃষ্ঠ এবং বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। এই তাকেই সূর্যরশ্মির তাপীয় ফল মানে যে ক্ষুদ্র পরিমাণে, খুব সামান্য পরিমাণে আলোক তরঙ্গরূপে ভূপৃষ্ঠ এবং বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে, তাকেই কিন্তু বলা হয় সূর্যরশ্মির তাপীয় ফল বা ইনসোলেশন বা ইনকামিং সোলার রেডিয়েশন। সূর্যরশ্মির 200 কোটি ভাগের মাত্র 1 ভাগ পৃথিবীতে এসে পৌঁছায়। একটু আগেই বললাম যে অতি ক্ষুদ্র ভগ্নাংশ, মানে খুব সামান্য পরিমাণে পৃথিবীতে আসে, তাই 200 কোটি ভাগের 1টা ভাগ পৃথিবীতে এসে ভূপৃষ্ঠ এবং বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। এই আলোক তরঙ্গকে ক্ষুদ্র তড়িৎচুম্বক তরঙ্গও বলা হয়। এই আলোক তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য হলো 0.4 মাইক্রনের কম। এটা বাংলাতে লিখেছি 0.4, আর এটা ইংরাজিতে লিখেছি যাতে বুঝতে অসুবিধা না হয়। আলোক তরঙ্গের বেগ হলো প্রতি সেকেন্ডে, মানে সূর্য থেকে
আলোক তরঙ্গ যেটা পৃথিবীতে আসে সেটা হলো প্রতি সেকেন্ডে 2,97,600 কিমি পার সেকেন্ড। আর যদি আমরা মাইলে বলি তাহলে 1,86,000 মাইল পার সেকেন্ড। সৌর ধ্রুবকের পরিমাণ হল 1.94 ক্যালোরি পার বর্গ কিমি। এই সৌর ধ্রুবক কি বা কাকে বলে? এটার ইংরাজি হচ্ছে সোলার কনস্ট্যান্ট। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্বে প্রতি একক সময়ে সূর্য থেকে প্রাপ্ত মোট বিকিরণ শক্তিকেই এই সোলার কনস্ট্যান্ট বা সৌর ধ্রুবক বলা হয়। ইনসোলেশন বা সূর্যরশ্মির তাপীয় ফল এগুলো সব জায়গায় কিন্তু সমান নয়। মানে আমি বলছি, ধরো সূর্যরশ্মির তাপীয় ফল ধরে নিলাম আমি 100 ভাগ, ঠিক আছে? তার মানে এটা নয় এই 100% ইনসোলেশন সারা বছর ধরে সব ঋতুতে পৃথিবীর সমস্ত জায়গায় একইভাবে পতিত হবে, মানে সব জায়গাতে পাওয়া যাবে এটা নয়। মানে স্থানভেদে আর ঋতুভেদে ইনসোলেশনের কিন্তু পার্থক্য হয়। আর এই পার্থক্যের জন্য যে নিয়ন্ত্রকগুলো কাজ করে সেগুলো হচ্ছে এগুলো পরপর লিখে রেখেছি, আমি বলছি, তারপর একটা একটা করে কারণগুলো আমি ব্যাখ্যা করব। প্রথম নিয়ন্ত্রক হচ্ছে সূর্য রশ্মির পতন কোণ, দ্বিতীয় সৌর বিকিরণের সময়কাল, তৃতীয় হচ্ছে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব, 4 নম্বর হচ্ছে সৌর ধ্রুবক এবং 5 নম্বর হচ্ছে বায়ুমণ্ডলের স্বচ্ছতা। প্রথম নিয়ন্ত্রক হলো সূর্য রশ্মির পতন কোণ। এটা আমরা প্রত্যেকেই জানি, কারণ পৃথিবীর উপরে সূর্য কোথাও লম্বভাবে আর কোথাও তির্যকভাবে কিরণ দিচ্ছে। মানে নিরক্ষীয় অঞ্চলে জানি আমরা লম্বভাবে কিরণ দেয়, আবার মেরুতে কি করে না তির্যকভাবে কিরণ দেয়। তো লম্বভাবে যেখানে কিরণ দেবে সেখানে অবশ্যই আমরা জানি যে সেখানে গরম বেশি হবে, মানে তাপমাত্রা বেশি হবে। আর তির্যকভাবে যেখানে দেবে সেখানে তাপমাত্রা কিন্তু কম হবে। তো এই কারণেই সূর্যের রশ্মিটা একবার তির্যকভাবে আর নিরক্ষীয় অঞ্চলে লম্বভাবে পড়ার কারণে এখানে কিন্তু ইনসোলেশনের পার্থক্য হয়। তাই নিরক্ষীয় অঞ্চল বরাবর যে সমস্ত দেশ রয়েছে বা নিরক্ষীয় অঞ্চলের কাছাকাছি যে দেশগুলো রয়েছে সেখানে কিন্তু ইনসোলেশনের পরিমাণ বেশি। আর মেরুতে, মানে মেরু অঞ্চলে ইনসোলেশনের পরিমাণ কিন্তু কম। কেন কম? কারণ এখানে সূর্যের রশ্মিটা তির্যকভাবে পড়ে, আর তির্যকভাবে যেখানেই পড়বে সেখানে আমরা জানি যে তাপমাত্রা যথেষ্টই কম হবে। তো ফার্স্ট কারণটা আমাদের হয়ে গেল। তাহলে এটা দেখে আমরা বুঝতে পারলাম যে স্থানভেদে আমাদের ইনসোলেশনের পার্থক্য হয়। কারণ নিরক্ষীয় অঞ্চলে যদি কোনো একটা দেশ থাকে তাহলে তার ইনসোলেশনের পরিমাণ অবশ্যই বেশি হবে, আর আন্টার্কটিকাতে কি হবে না ইনসোলেশনের পরিমাণ কম হবে। নেক্সট হচ্ছে সৌর বিকিরণের সময়কাল। সময়কাল বলতে সূর্য থেকে যে রশ্মিটা আসে, মানে আগত সূর্য রশ্মি, সেটা কতটা সময় ধরে ভূপৃষ্ঠে পতিত হয় সেই সময়টা যদি বলা হয়। ধরো আমরা জানি যে গ্রীষ্মকালে দিন বড় আর শীতকালে দিনটা ছোট হয়। তাহলে গ্রীষ্মকালে দিনটা যখন বড় হয় তার মানে সেই সময়টা ইনসোলেশনের পরিমাণটা বেশি হয়, যার ফলে সেখানে তাপমাত্রাটা বেশি থাকে। আর শীতকালের দিনটা ছোট, মানে ইনসোলেশনটা কম সময় ধরে পতিত হয়, সেক্ষেত্রে তাপমাত্রাটাও কিন্তু কম হয়। যতটা লং টাইম, মানে যতটা সময় ধরে ইনসোলেশনটা আসবে, মানে ইনকামিং সোলার রেডিয়েশন বা সূর্য রশ্মিটা ভূপৃষ্ঠে পতিত হবে যতটা বেশি সময় ধরে, ততটা বেশি সময় ধরেই কিন্তু সে তাপ গ্রহণ করার কিন্তু সুযোগ পাবে, এবং যত তাপ সে গ্রহণ করবে তার ফলে সে খুব বেশি উত্তপ্তও হবে। এই জন্য আমরা কিন্তু বলতে পারি যে ঋতুভেদে কিন্তু এই ইনসোলেশনের পার্থক্য হয়। তার কারণ এখানেই বুঝতে পারছি যে গ্রীষ্মকালে দিন বেশি হওয়ার কারণে ইনসোলেশনের পরিমাণ বেশি হয়, এটা একটা ঋতু। শীতকালে দিন ছোট হয়, তার জন্য বলা হয় যে এখানে ইনসোলেশনের পরিমাণটাও কিন্তু কম হয়। নেক্সট হলো পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব। এর আগে আমরা পড়েছি দূরত্ব বলতে জানি যে পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব কখনো বেশি হয় আবার কখনো দূরত্ব কম হয়। যখন
কম হয় মানে অনুসুর অবস্থান 14,70,00,000, আর অপসুর অবস্থান মানে দূরত্ব যখন বেশি 15,20,00,000। এটা কখন হয়? এটা হয় 3 জানুয়ারি, ঠিক আছে, আর এটা 4 জুলাই, ঠিক আছে। তো দূরত্ব কম বেশি অনুযায়ী কিন্তু ইনসুলেশনও কম বেশি হয়। যখন অপসুর অবস্থান হয় মানে দূরে অবস্থান করে তখন কিন্তু ইনসুলেশনের পরিমাণটা কম হবে, আর যখন অনুসুর অবস্থান মানে যখন কাছে হয় তখন কিন্তু ইনসুলেশন বেশি হবে। তারপর হচ্ছে সৌর ধ্রুবক, এটা আমি আগে আলোচনা করেছি। নেক্সট হচ্ছে বায়ুমণ্ডলের স্বচ্ছতা, মানে বায়ুমণ্ডল কতটা পরিষ্কার আছে বা স্বচ্ছ আছে। এখানে পরিষ্কার বা স্বচ্ছ কিভাবে আমরা বুঝবো? বায়ুমণ্ডলের মধ্যে এই ধূলিকণা বা মেঘ এগুলো যত পরিমাণে বেশি থাকবে, এগুলো কি করবে না, ইনসোলেশন বা সূর্য রশ্মিটা যখন আগত হবে তখন এই ধূলিকণা বা মেঘ এগুলো তাকে প্রতিফলিত করতে সাহায্য করবে। তাই এটা যত কম থাকবে ইনসোলেশন কিন্তু তত বেশি পরিমাণে ভূপৃষ্ঠে এসে পৌঁছাবে। এরপর আছে তাপ বাজেট। বাজেট বলতে আমরা যে কোনো কিছুতেই হিসেব করি, বাজেট করি। আমরা জানি যে সামনে পুজো আসছে, একটা বাজেট করতে হবে, বা আমরা জানি যে বছরে যখন ফিনান্সিয়াল ইয়ার শুরু হয় একটা বাজেটও পেশ হয়। তাই পৃথিবীও কি করে না, একটা হিসেব করে রাখে। কিসের হিসেব? তাপমাত্রার হিসেব। এটাকে আমরা কি বলি না, হিট বাজেট। কিভাবে হিসেব করে? যে সূর্য থেকে যে আগত সৌর বিকিরণ ও পৃথিবীতে তার তাপীয় ফলের যে নির্দিষ্ট হিসেব তাকেই তাপ বাজেট বলে। সূর্য থেকে যে সৌর বিকিরণটা আসে মানে আগত সৌর বিকিরণ, আর পৃথিবী যে তাপটা গ্রহণ করে বা রাত্রে সেই তাপটাকে বর্জন করে মানে বিকিরিত হয় ভূপৃষ্ঠ থেকে, সেই টোটালটার যে হিসেব সেটাকে আমরা কি বলবো? হিট বাজেট। এবার আমরা আলোচনা করব অ্যালবেডো কি বা অ্যালবেডো কাকে বলে। ইনসোলেশনকে বা আগত সৌর বিকিরণকে যদি আমরা 100% ধরি তাহলে এর মধ্যে 34%, মানে 100 ভাগের মধ্যে 34 ভাগ, এটা কিন্তু মাথায় রাখবে এই পার্সেন্টেজটা। তো এই 34% প্রথমে কি হয় না, মেঘ, ধূলিকণা বা এরোসেল ভূপৃষ্ঠ বা বায়ুমণ্ডল দ্বারা প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায়। এই তাপটা কিন্তু বায়ুমণ্ডলকে বা ভূপৃষ্ঠকে কোনোভাবে উত্তপ্ত করে না। এই 34%কে অ্যালবেডো বলা হয়। আর এটা যেহেতু বায়ুমণ্ডলকে কোনোভাবে বা ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে না, তাই একে নিষ্ক্রিয় সৌরতাপও বলা হয়ে থাকে। তো এখানে একটা ছবি দিয়েছি, দেখো, এটা সূর্য আর এখান থেকে আগত সৌর বিকিরণ মানে 100%। এর মধ্যে যে 34% আছে এটা মেঘ দ্বারা প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যাচ্ছে। এখানে হয়তো দেখিয়েছি শুধু মেঘ, কিন্তু মেঘ নয়, এখানে ধূলিকণা, এরোসেল আছে, বায়ুমণ্ডল আছে, ভূপৃষ্ঠের মাধ্যমে কিন্তু প্রতিফলিত হয়। বাকি যে 66% থাকে এটা কিন্তু ভূপৃষ্ঠকে বিভিন্নভাবে উত্তপ্ত করে। এটা আজকের বিষয় না, এটা নেক্সট পার্টে আমরা যখন কার্যকরী সৌর বিকিরণ আলোচনা করব তখন এই 66%টাকে নিয়ে আলোচনা করব। এখন যেটা বিষয়বস্তু হলো সেটা হচ্ছে মেন হলো 34%। এই 34% এটাকে আমরা কি বলি না, পৃথিবীর অ্যালবেডো। তো পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ হলো 34%। এই 34%-এর মধ্যে মেঘ, এরোসেল এবং বায়ুর অণু দ্বারা যতটা পার্সেন্ট প্রতিফলিত হয় সেটা হচ্ছে 25%, আর বায়ুমণ্ডল দ্বারা হয় 7%, আর ভূপৃষ্ঠ দ্বারা হয় 2%। টোটাল এই তিনটেকে যোগ করলে আমরা 34% পাবো। এই পার্সেন্টেজ তাপ বা ইনসোলেশন এটা কিন্তু সরাসরি মহাশূন্যে ফিরে যায়, এটা বায়ুমণ্ডলকে কোনোভাবেই উত্তপ্ত করে না। তো ক্ষুদ্র আলোক তরঙ্গরূপে ইনসোলেশনটা যেমন এসেছিল ঠিক সেরকমভাবে ক্ষুদ্র আলোক তরঙ্গরূপে এই 34%টা মহাশূন্যে কিন্তু আবার রিটার্ন চলে যায়। পার্ট 10 আজকে আমরা যেগুলো জানলাম সেটা হচ্ছে বায়ুমণ্ডলের উষ্ণতা বা তাপমাত্রা কাকে বলে, তারপর সূর্যরশ্মির তাপীয় ফল, আলোক তরঙ্গের বেগ, আলোক তরঙ্গের দৈর্ঘ্য, সৌর ধ্রুবকের পরিমাণ, সূর্যরশ্মির তাপীয় ফলের নিয়ন্ত্রকগুলো কী কী, আর
তারপর জানলাম তাপ বাজেট কি বা তাপ বাজেট কাকে বলে, এবং অ্যালবেডো কি বা অ্যালবেডোর পরিমাণটা কত বা অ্যালবেডো কাকে বলে। নেক্সট পার্টে মানে পার্ট 11-এ আমরা কার্যকরী সৌর বিকিরণ মানে এই যে 66% এটা নিয়ে আমরা আলোচনা করব।